যখন অফিসে কাজকর্ম করতাম নানা মানুষজনের সঙ্গে মেলামেশাও করতাম। আমি শুধু অফিসের কাজই করতাম না, জনজীবনে যে তাদের স্বাভাবিকতা এবং তাদের দর্শন এবং তাদের কর্মধারার উত্থান পতন এসবের সঙ্গেই আমি একটু জড়িত থাকতাম। তাদের সঙ্গে যেহেতু পাবলিক রিলেশন কাজ করতাম, কাজে তাদের সঙ্গে বেশ মেলামেশা ছিল। এই মেলামেশার মধ্যে থেকেই আমার মধ্যে একটা উদ্দীপনা আসলো যে আমি তাদের নিয়ে একটু কিছু বলি। বলতে গেলে কিভাবে বলবো? আমি লোককে ডেকে ডেকে যদি বলি, লোককে সেই কথাটা কতটুকু মনে রাখবে বা শুনবেই বা কেন? তাই তখন আমি ঠিক করলাম যে আমি লিখি, কিছু লিখে জানাই। আমি সেই সময় ঝাড়গ্রামে পোস্টিং ছিলাম। ঘটনাচক্রে এক পত্রিকা সম্পাদকের সঙ্গে আমার আলাপ হয়। তিনি বারবার আমাকে অনুরোধ করতেন যে দাদা কিছু লিখুন। আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু বারবার বলার পরে আর এড়িয়ে থাকতে পারতাম না। তখন ওর পত্রিকাতে আমি ছোট ছোট কবিতা, ছড়া এসবগুলো লিখতে আরম্ভ করি। কিন্তু যেহেতু আমি সরকারি চাকরি করতাম, আমার নিজের নামে কোনো পত্র পত্রিকায় লেখা বের করার আমার দুঃসাহস ছিল না, কারণ অফিসের বাধা ছিল। যার জন্য আমি ছদ্মনামে সেই সময় লিখতাম। সেই সময় ছদ্মনাম যে কবিতাগুলো লিখতাম ওইভাবেই তার পত্রিকায় প্রকাশ পেত। পরবর্তীকালে এইভাবেই চলতে থাকে। বিভিন্ন জায়গায় আমি বদলি চাকরি, আমি বিভিন্ন জায়গায় বদলি হতে 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 শেষকালে কৃষ্ণগড়ে আমার পোস্টিং হয়। কৃষ্ণগড়ে থাকাকালীন এইরকম সাহিত্য জগতের লোকের সঙ্গে আলাপ পরিচয় হয় এবং বিশিষ্ট দেশের সাহিত্যিক, আমার বাংলাদেশ নয় শুধু ভারতবর্ষের সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজনের সঙ্গে আলাপ হয় এবং তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার নাম হলো সুধীর চক্রবর্তী। সুধীর চক্রবর্তী মহাশয় কৃষ্ণগড়েই জন্ম। কৃষ্ণগড়েই জন্ম ঠিক নয়, জন্ম তার শ্রীপুরে। কৃষ্ণগড়ে তিনি বসবাস করতেন, তার ফ্যামিলি এবং তার দাদা, ভাই ইত্যাদির সঙ্গে। এবং তিনি এখানে নানা সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন এবং আমিও তার পৃষ্ঠপোষকতায় আমি তার সঙ্গে বেশ ভালোভাবে জড়িয়ে পড়ি। এইভাবেই আমার কৃষ্ণগড়ে এসে সাহিত্যিকদের সঙ্গে চেনা জানা, আলাপ পরিচয় ইত্যাদি হয়। 2005-এর পর থেকেই আমি স্বনামে লিখতে আরম্ভ করি, কারণ তখন আমি চাকরি থেকে অবসর নিয়েছি। কাজেই স্বনামে লেখার কোনো বাধ্যবাধকতা ছিল না। এই জন্যই পরবর্তীকালে কিছু প্রকাশক, কিছু সাহিত্যিক বন্ধু নানা অনুরোধে বিভিন্ন সংস্থার সাথে জড়িত হই, মানে সংস্থা অর্থাৎ সাহিত্যিক সংস্থা। এখানে বঙ্গ সংস্কৃতি সম্মেলন ছিল, সেখানে আমি আজীবন সভ্য হই এবং তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে এই সাহিত্য জগতে নানা রকম কাজকর্ম করি, বিভিন্ন সম্মেলনে যাতায়াত করি। এরপরে এখানে নজরুলকে নিয়ে একটা আন্দোলন শুরু হয়। অর্থাৎ নজরুল এখানে কৃষ্ণগড়ে বাস করতেন, কোথায় বাস করতেন এটা জনমানুষের খুব একটা পরিচিত ছিল না। তখন আমার কিছু সাহিত্যিক বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আন্দোলন করি যে তিনি যে এখানে গ্রেস কটেজে বছর 3 বাস করেছিলেন এবং বুলবুল এখানেই হয়েছিল। বুলবুল এই গেস্ট কটেজে থাকাকালীন তার জন্ম হয় এবং
তখন অঞ্জনা নদীটা খরস্রোতা ছিল, এখনকার মতো বদ্ধ অবস্থায় ছিল না। এই অঞ্জনা নদী দিয়ে জল বয়ে যেত, সেই নদীর ধারে বসে বুলবুলকে নিয়ে তিনি কবিতা রচনা করতেন। এইভাবে গেস্ট কলেজ নিয়ে আমরা আন্দোলন শুরু করি এবং অবশেষে গেস্ট কলেজ হেরিটেজ ঘোষণা হয় সরকারের তরফ থেকে। আমি মানসিকভাবে আমি গভীরভাবেই জড়িয়ে পড়েছিলাম, কারণ অবসর নেওয়ার পর আমার অন্য কিছু করার ছিল না। আমিও ভেবে দেখলাম এইসব সাহিত্যগত নিয়ে যদি থাকি তাহলে আমার সময়টা ভালোভাবে কেটে যাবে। তার সঙ্গে একটা কাজ করতাম, আমি লায়ন্স ক্লাব করতাম। এই লায়ন্স ক্লাবের সাথে সাথে আমার নিজের সাহিত্য সাহিত্য চর্চা আমি বন্ধ করিনি। সেই সময় থেকে আমি চালিয়ে গেছি, যেখানেই গেছি সেখানে আমার স্বরচিত কবিতা পাঠ করেছি, লোকে বাহবা দিয়েছে, আমি আরও উৎসাহিত হয়েছি। তারপর থেকে আমি ভাবলাম শুধু কবিতার মধ্যে আমি সীমাবদ্ধ রাখবো কেন নিজেকে। তখন আমি ছোট গল্প বিভিন্ন পত্র পত্রিকায় দিতে আরম্ভ করি। কলকাতার ওই সবিতাবাবুর পত্রিকা কথা সাহিত্য আমি লিখতাম, কবিতা লিখতাম উৎসব পত্রিকায়, আর কৃষ্ণগড়ে বা সারাউন্ডিং রানাঘাট বা এইসব অঞ্চলগুলোতে আমি আমার কবিতা পাঠাতাম এবং সর্বক্ষেত্রেই আমার কবিতা বাতিল হয়নি, সর্বক্ষেত্রেই আমার কবিতা প্রকাশ পেয়েছে এবং এই অঞ্চলের বহু পত্র পত্রিকায় আমার কবিতা আছে। আমার সত্যি সত্যি দায়িত্ব বেড়ে গেছিল। আমি যখন লিখতাম তখন আমি ভাবতাম যে শুধু শুধু প্রাকৃতিক কথা, প্রাকৃতিক সৌন্দর্যের কথা এইসব না ভেবে আমি জনমানুষের কথাও ভাবি। এই ব্যাপারটা আমার মধ্যে সৃষ্টি হয়। আমি তখন থেকে ছোট গল্প, কবিতা সবের মধ্যেই আমার মানুষের কথা, মানুষের জনজীবনে কিভাবে মানুষ অতিবাহিত করে সেই সব ভাবনা চিন্তাগুলো আমার ছোট গল্প বা উপন্যাস এর মধ্যে ঢুকিয়ে দিতে আরম্ভ করলাম। আমি যখন ছাত্রজীবনে, যখন উত্তাল রাজনীতি, আমি ছাত্রজীবনে আমি মোটামুটি সেই পাল্লাই পড়ে গেছিলাম। পাল্লাই অর্থাৎ যারা এই রাজনীতির সঙ্গে জড়িত তাদের সঙ্গে ওঠা বসা, আমি প্রত্যক্ষভাবে তাদের সঙ্গে জড়িত ছিলাম না। হ্যাঁ, আমি রাজনৈতিকভাবে মেম্বারশিপও ছিল না, কিন্তু ওঠা বসার ফলে একটা তাদের বিবেচনা এবং তাদের যে কর্মপদ্ধতির সম্বন্ধে আমি কিছু কিছু জেনে ফেলি। এই জেনে ফেলার ফলে আমার মধ্যে কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়। এই অভিজ্ঞতা সঞ্চয় এবং আমার মানসিকতা দুটোই মিলেমিশে যায়। তখনই আমি মনে করি যে যদি কোনোদিন সুযোগ পাই আমিও গল্প উপন্যাস লিখতে পারবো। তখনই আমি খাতায় ছোট ছোটোভাবে লিখতে আরম্ভ করি। তার পটভূমি হচ্ছে এই ডাক্তার অবিনাশ সাহার ডায়েরি। নিরপেক্ষভাবেই এই জিনিসগুলো সৃষ্টি হয়েছিল। আমি আগেই বলেছি আমি কোনো রাজনৈতিক মতবাদের সাথে ছিলাম না, কিন্তু মেলামেশা করতাম, তাদের সঙ্গে ওঠা বসা করেছি। তাই বলে এই নয় যে আমি তাদের একনিষ্ঠ সেবক বা একনিষ্ঠ সমর্থক ছিলাম না কোনোদিনই। যার ফলে আমার লেখার মধ্যে তাদের যে প্রতিফলন, রাজনৈতিক প্রতিফলন বা তাদের দাবি সনদ, এগুলোই কোনোটাই উঠে আসেনি। সবসময় যে বাস্তব নিয়ে হবে সে তো নয়, আমাকে কাল্পনিক চরিত্র ঢোকাতেই হয় এবং আমিও ঢুকিয়েছি। আমার এই অবিনাশ সাহার ডায়েরিতেও আছে
এইরকম কাল্পনিক চরিত্র। আমি কখনো আমার রাজনৈতিক কলিগ হিসাবে দেখিয়েছি কোনো মহিলাকে, এবং কখনো কখনো দেখিয়েছি কোনো গ্রামের নির্বান্ধব এমন একটা চরিত্রকে, যে চরিত্র বাস্তবে পাওয়া যায় না, কিন্তু এরকম ঘটনা আমি ঘটিয়েছি। মানে কাজের মধ্যে দিয়েও অনেকেই ভাবনা চিন্তা করতে পারে, ভাবতেই পারে যে আমি এই জিনিসটা ভাববো, এই জিনিসটা করব। সেই ভাবনা চিন্তাগুলো যখনই সুযোগ পাবে তখনই কোনো জায়গায় হয়তো বাজে কাগজের মধ্যেও লিখে রাখতে পারে। লিখে রাখলে কোনো না কোনো একদিন সেটা চোখে পড়বেই, তখন সেটাকে ইলাবোরেট করতে পারে। মানে হয়তো 4-5 লাইনের কোনো জায়গা লিখে রেখেছে, সেটাকে ধরেই হয়তো 2 পাতা লিখে ফেললো, এরকম করতে পারে। আমিও কোনোদিন আমি করেছি এই জিনিসগুলো। আমার খুব মনে আছে, তখন হয়তো ক্লাস 2-3-তে পড়ি। আমি পাড়াতে শুনতাম বা লোকে বলতো যে টাকায় চাষের চাল হয়ে গেল, বোধহয় আর মানুষজন আর বাঁচবে না। এত জিনিসপত্রের দাম যদি বেড়েই যায় তাহলে মানুষ কীভাবে বাঁচবে। এখন এই কথাটা যদি আমি কোথাও লিখি, লোকে হাসবে। কারণ আমার স্ত্রী বলছিল যে বাজারে এখন 62 টাকা কেজি চাল, টাকায় চাষের চাল আর 62 টাকা কেজি চাল, আকাশ পাতাল তফাৎ, ভাবাই যায় না আজকের দিনে। এই জায়গা থেকে বলছি, এই অভিজ্ঞতা থেকে, যে যে আমার মনের মধ্যে যে ছিল যে এইরকম দাম বৃদ্ধি ইত্যাদি, সেগুলো আমার পরবর্তী জীবনে আমার প্রতিফলিত হয়েছে। আজকেও বলতে পারছি সেই কথাটা। আমি আমার সমালোচক অন্য কেউ হোক আর না হোক, আমি নিজেই আমার সমালোচক। কারণ আমি ভাবতেই পারি না আমি যা করছি, যা পাচ্ছি, হয়তো পেতাম না। আবার কখনো কখনো মনে করি আমার পাওয়াটা আরও ছিল, আরও বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পাইনি। এই যে অবস্থাটা, অবশ্যই আমার নিজের জীবনের আমি নিজেই সমালোচক। আমি সাহিত্যিক জগতে নিজের সৃষ্টিকে আরও উচ্চস্তরে নিয়ে যাব, এই দুর্বলতা অবশ্যই আছে। কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা বা সুযোগ সুবিধে না পাওয়া ইত্যাদির কারণে হয়তো হয়ে ওঠে না। কিন্তু আমার আরও উচ্চাশা আছে, এইটা অবশ্যই আমার দুর্বলতা। আমি সমকালকে ধরে রাখার জন্য যে দুর্বলতা আছে, এবং এই যে সমকালে যে আমি পাচ্ছি বা পাচ্ছি না বা পাওয়া উচিত ছিল বা পেতাম, এসবগুলো সবগুলোই কিন্তু এর মধ্যে এসে পড়ে। কাজেই আমার এই সব দুর্বলতা আছেই। সবসময় মনে হয়েছে এই লেখাটা যদি এইভাবে প্রকাশ পেত বা কোথাও আমি এটা প্রকাশ করতে পারতাম, তাহলে হয়তো আমি পরবর্তীকালে আরও একটু ভালো লেখালেখি করতে পারতাম। এই যে আমার এই দুর্বলতা অবশ্যই আছে। আমি নিজের ছোটদের জন্য গল্প লিখেছি। এরকম আমার একটা ছোট গল্পের যে সংকলন আছে, তাতেও আমার একটা লেখা আছে, একটা বা দুটো লেখা আছে। আমি দুটো কাঠবেড়ালি নিয়ে একটা গল্প লিখেছিলাম এবং তাদের নামও দিয়েছিলাম নিন্টু। হ্যাঁ, এই কাঠবেড়ালি তারা কীভাবে জীবনযাপন করছে আমি নিজে দেখিনি তাদের, কিন্তু আমি কল্পনায় তাদেরকে এঁকেছিলাম। এরকম যদি প্রতিটি সাহিত্যিক এরকম কিছু কল্পনা দিয়ে তারা যদি ছোটদের জন্য এরকম লেখালেখি করে, অনেকটাই চিত্তাকর্ষক হয়। জীবনশৈলী অবশ্যই পরিবর্তন হয়েছে। তার বংশ পরম্পরায় তাদের যে এই
শিক্ষার ব্যাপারে যে দুর্বলতা ছিল, কেউ আমাদের সংসারে মানে তাদের পরিবারের মধ্যে কেউ শিক্ষার আলো দেখবে এরকম ছিল না। আমি কিন্তু আমার লেখালেখির মধ্যে আমি একজনকে পেয়েছিলাম, যাকে তার ছেলে এখন ছেলের বাবা মানে যাকে আমি ভালোবাসতাম, সেই ছেলেটি 4th ক্লাস স্টাফ, কিন্তু তার ছেলেকেও ইঞ্জিনিয়ার করেছে। এবং তার যে সাহস এবং ইচ্ছা আমার সঙ্গে মিলিতভাবে সে ভাবনা চিন্তা আদান প্রদান করেছে, তার ফলশ্রুতি হচ্ছে ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে। আমি আমার লালন দিয়ে লিখতে গিয়ে আমি এই ভাবনা চিন্তাগুলোকে তাদের মধ্যে ঢোকাতে পেরেছি। লালন ফকির যে চিন্তাধারা নিয়ে সমাজে চলাফেরা করতেন এবং তাকে নিয়ে যে জনমানসে যে একটা অ্যাপিল তৈরি হয়েছিল, সেটা আমিও প্রকাশ করতে পেরেছি আমার লেখার মধ্যে দিয়ে জনমানসে। আলকাপ নিয়ে আমার একটা যে সূত্র, আলকাপ কীভাবে সৃষ্টি হলো সেই সম্বন্ধে আমি কিছুটা জানি, কারণ আমার জন্ম এবং ছোটোবেলাটা কেটেছে মুর্শিদাবাদে, এবং আলকাপটা বেশিরভাগ ক্ষেত্রেই মুর্শিদাবাদ জেলা নিয়েই এবং বীরভূম নিয়ে প্রচলিত বেশি। আবার গম্ভীরা গানটা মালদা জেলাতেই বেশি পরিচিত। গম্ভীরা আমি শুনেছি, দেখেছি, আর আলকাপটা আমি খুব কাছ থেকে পেয়েছি তাদের যারা আলকাপের সংগঠক ছিল। সেই সূত্রে আমি জেনেছি তৎকালীন যার আলকাপের প্রবাদ পুরুষ, তার নাম হলো ঝাকসু মণ্ডল। ঝাকসু মণ্ডল মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলার মধ্যে সবচেয়ে পুরাতন এবং শ্রেষ্ঠ গুরু। তার কাছেই শুনেছি কিভাবে আলকাপের সৃষ্টি হলো। তখন মানে আজকের যে বাংলাদেশ, সেই জায়গায় মুনাকষা বলে একটা জায়গা ছিল। সেই মুনাকষার একটি লোক, তার নাম ছিল বুনাকানা, সেই মাথায় সর্ষের তেল নিয়ে বিক্রি করে বেড়াতো। একটা মাটির হাঁড়িতে সর্ষের তেল নিয়ে বিক্রি করতো। এই বিক্রি করতে গিয়ে এমনি তো ফেরিওয়ালাদের কাছে বিক্রি এমনিভাবে হয় না, অনেকে ঘন্টা বাজায়, কেউ বাজায়, কিন্তু মুনাকষার বুনাকণা গান গাইতো। মাথায় সর্ষের তেলে ভাঁড় নিয়ে সারা গ্রাম চষে বেড়াতো। তখনকার দিনে খুব জনবসতি ছিল না, তো তখন দূরে দূরে গ্রাম, 2 ক্রোশ গেলে একখানা গ্রাম, এরকম থাকার জন্য তাকে পরিশ্রম করতে হতো। সারাদিন ধরে বিক্রি টিক্রি করে আবার মুনাকষায় ফিরে যেত। আর গঙ্গাটা তখন খুব চওড়া কম, ধরুন সাধারণ নদীর মতো গঙ্গা ছিল, দিব্যি পার হয়ে মুনাকষায় চলে যেত। এই বুনাকানা থেকেই আলকাপ গানের সৃষ্টি হয়। ওই যে ও ওই রকম ঘুরে ঘুরে গান করতো, তখন কিছু লোক ওটা দেখলো, দেখে তাদের মনে হলো যে আমরাও এইরকম গান করতে পারি। তারপরে সৃষ্টি হলো দল। তারাই সৃষ্টি করলো যে আমরা দল বেঁধে যদি গান করি তাহলে আমাদের কে দেখবে। তখন ওর কিছু লোক যারা জমি জমার মালিক, তারা বললো তোরা গা, আমরা পয়সা দেবো। তারা এইভাবে দল সৃষ্টি করলো। এবং ঝাকসু সর্দার হচ্ছে পরবর্তীকালে বড় ওস্তাদ। ঝাকসু মণ্ডল, হ্যাঁ, তার বাড়ি জঙ্গিপুরের কাছাকাছি। আর ছিল সুধীর দাস, সেই সুধীর দাস ছিল সাগরদিঘি বলে একটা জায়গায়। সুধীর দাসের আবার গুরু ছিলেন, মানে তাকে পালা বেঁধে দেওয়ার জন্য গুরু ছিলেন সৈয়দ মুস্তফা সিরাজ। তখন তাকে বলতো সিরাজ মাস্টার। শুধু তিনি পালা বেঁধে দিতেন না, তিনি আবার ওই আসরে বসে বসে বাঁশিও বাজাতেন। পরবর্তীকালে তিনি প্রথিতযশা সাহিত্যিক হিসাবে সুনাম পেয়েছিলেন। এবং
এই সাহিত্যিকের একটি বই আছে আলকাপ নিয়ে, তার নাম হলো মায়ামৃদঙ্গ। মায়ামৃদঙ্গ পড়লেই আলকাপ সম্বন্ধে অনেক কিছুই জানা যাবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে। বিদ্রোহী কবি নজরুল লহ মোর প্রণাম, নিত্যে জাগরণে জাগরিত তোমার নাম। তোমার ছন্দ, তোমার ধ্রুপদী কবিতার মর্মবাণী ছুঁয়ে যায় মন প্রাণ, বিদ্রোহ কবিতায় সাবধান বাণী। আছে সে যেন এক ভাসমান মাইন, সামরিক উর্দিতে নহ বেমানান, নই তোমার পরাধীন মন শুধু বেগবান। হয়েছে তুমি দুর্মদ উদার বিহবল, মোছাতে মায়ের পরাধীনতার শৃঙ্খল। গেছ ছুটে তুমি দুরন্ত আবেগে, সুদূর তিউনিসিয়া থেকে আফ্রিকার আগে। ভাবিনি কোনোদিন খুঁজে পাবে সঠিক ঠিকানা, ঘরে ফেরার তাগাদা পেলে তা লাহোর থেকে জানা। তোমার কলবের আচরে উর্দুতে আর বাংলায় হয়েছে মহান, ভোলনি কোনোদিন কচি কাচাদের কথা, তাই তো তাদের মনে জাগাও আবেগ মনের ব্যথা। তাই ওরা খুঁজে পায় বাপুদের তাল পুকুরে, যেথায় পড়ল তারা হাবুদের ডাল পুকুরে। তারা পেল তোমার কবিতায় লিচু চড়ে, এমনি মরমে দরদি ভরা তোমার কবিতায়, তোমায় এখনো জড়িয়ে ধরে পরম মমতায়। সৃষ্টিধরে স্বদেশ প্রেম চলছে এখন চারিদিকে, বাঁচার ও চাওয়ার ছল। ক্ষমতার মোহে অন্ধ যখন দেশ যাক রসাতল, সরল জনগণের সুযোগ নিয়ে চলছে কেবল ধোকা। পাওয়ার বেলা অষ্টরম্ভা, আওয়াজ শুধু ফাঁকা। তলে তলে হাজ্যে মেলায় দালাল বিদেশিদের সাথে, ডামাডোলের মাঝে তারা গুছায় ক্ষমতা আর সম্পত্তিতে। নিনাম করে দেশের দেশটা পুঁজিবাদের কাছে, টাকার জোগান হয়ে তাদের ইলেকশনের কাজে। আলু থেকে চিনি আর জীবনদায়ী ওষুধের গরিবের হয় নাগাল, কিনতে গেলে জনগণ ইচ্ছে পরেও নাকাল। প্রভুদের চোখ কালো চশমায় ঢাকা দিচ্ছে গায়ে হাওয়া, ধোকাবাজিতে শেষ করলো ইলেকশনের প্রতিশ্রুতি দেওয়া। দুনিয়ার যত ক্ষেত মজুর আর শ্রমিকের দল, ফন্দি ফিকির করছে তারা পিষে মারার ছল। চলছে চলছে এই স্লোগান, এটাই দাদা দিদির কীর্তি। মগজধরায় চলছে দেশে অশুভ আতাতের নীতি। এইভাবে চলছে দেশটা শুধুই সেম সেম, নিষ্ঠার সাথে করে যারা, তারা এমনি স্বদেশ প্রেম। আষাঢ় বর্ষা এলো, আষাঢ় মাসে খাল বিল আর পুকুর ভাসে। ঝাপসা হলো দূরের আকাশ, বন্ধ হলো হাওয়া বাতাস। পুকুর পাড়ে হাঁসের দঙ্গল, গজে ওঠে ঝোপ জঙ্গল। সবই আসে বর্ষা নিয়ে, যেন মন্ডা মিঠাই ভাজা গিয়ে। পথঘাট সব বন্ধ হলো, ক্ষেতের জমি ডুবে গেল। চাষি হলো দিশাহারা, এখন হলো ঘর ছাড়া। গরুর গাড়ি চলবে কোথায়, নৌকা হলো এবার সহায়। আষাঢ় মাসে বর্ষা এসে পথঘাট সব জলে ভাসে। আষাঢ় মাসে ইলশে গুড়ি, ইলিশ কোথায় খুঁজে মরি। ব্যাঙের গান। ব্যাঙ বাবাজি গান ধরেছে ডোবার ধারে বসে, কীট পতঙ্গ মশা মাছি গানের টানে আসে। ব্যাঙ বাবাজি ভাবছে এবার খাদ্য মজুত হলো, তাই জোনাকি ধরে ধরে করলো ঘরে আলো। ঘুমিয়েছিল এক ঢোড়া সাপ, বেদম ছিল বেহুশ। এক আদুলির ব্যাঙ বাবাজির কে দেবে তার হদিশ। একটু খোঁজা খেয়ে ঢোড়া উঠলো তেলে পুড়ে, এক সবরেই ব্যাঙ বাবাজির প্রাণটা গেল উড়ে।